দেখো বইয়ের আমাদের কোনো পড়া ছিল না লাস্ট ক্লাসে, বাট আজকে হচ্ছে আমি বই থেকে কিছু পড়া দিয়ে দেবো, যেগুলো হচ্ছে আমি লাস্ট ক্লাসে বা আজকে ক্লাসে পড়াবো সেগুলো। দেখো আমি হচ্ছে লাস্ট ক্লাস যেগুলো পড়াইছি, দেখো তুমি হচ্ছে সি প্রোগ্রামিং ভাষা এই থেকে পড়া শুরু করবা। এখানে হচ্ছে কিছু জিনিস আছে, সিস্টেম অ্যাপ্লিকেশন এই সেই মাইক্রো প্রসেসরে কাজ করে, এগুলো জাস্ট একটু জানার জন্য জাস্ট একটু রিডিং পড়বা, এর বাইরে কিছু নেই। এখন দেখো এই যে সি ভাষার কম্পাইলার আমরা কিন্তু দুইটা জিনিস জানি, যে আইডিই মানে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, এরকমের তিনটা জিনিস আছে। একটা হচ্ছে কম্পাইলার, একটা হচ্ছে ইন্টারপ্রিটার, আর একটা হচ্ছে কি আমার, আর একটা কি ছিল, অ্যাসেম্বলার নাকি, ভুলে গেছি আমরা নাকি। আচ্ছা, তার ভেতরে সি ভাষায় আমরা ইউজ করি কম্পাইলার। আচ্ছা, আমরা কম্পাইলার আর ইন্টারপ্রিটারের মধ্যে কম্পাইলারটা বেশি পরিমাণে ফাস্ট ছিল নাকি ইন্টারপ্রিটার বেশি পরিমাণে ফাস্ট ছিল? এই জন্য আমরা সি ল্যাঙ্গুয়েজে সবসময় কম্পাইলার ইউজ করি। সি ল্যাঙ্গুয়েজ কেন, বর্তমানে যে কোনো ল্যাঙ্গুয়েজই অলওয়েজ হচ্ছে কম্পাইলার ইউজ করা হয়। কম্পাইলার ইউজ করা এই কারণে, কারণ হচ্ছে কম্পাইলারটা হচ্ছে বেশি পরিমাণে ফাস্ট হওয়ার কারণে হচ্ছে আমরা দ্রুত প্রোগ্রামগুলোকে রান করতে পারি, বা আমাদের অ্যাপস খুবই দ্রুত কাজ করে, এই জন্য আমরা হচ্ছে কম্পাইলার গুলোকে সাধারণত ইউজ করে থাকি। দেখো ইন্টারনেটে এরকমের বিভিন্ন ধরনের আইডিই আমরা বুঝি অলরেডি, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সফটওয়্যার বিনামূল্যে পাওয়া যায়। তার মধ্যে সি ভাষার জন্য একটা ব্যবহৃত আইডি হচ্ছে কোড ব্লকস। আচ্ছা, আমরা কিন্তু তোমাকে কোড ব্লকসই দেখাইছিলাম নাকি, কম্পিউটারে কি আমরা কোড ব্লকস দিয়ে দেখাইছিলাম না? আচ্ছা, এছাড়াও নেটবিনস আছে, এক্লিপস আছে, মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও আছে, বিভিন্ন আছে, কিন্তু আমরা কোড ব্লকসটা ইউজ করি সাধারণত না। এইখানে দেখো আমরা হচ্ছে প্রথমেই হচ্ছে সি ভাষার একটা প্রোগ্রাম এখানে দেখাইছে, হ্যাশ ইনক্লুড stdio.8। আচ্ছা, এইখানে দেখো ইন্টিজার মেইন লেখছে, তোমরা যদি বইয়ের যদি 160 নম্বর পেজে যদি যাও, ইন্টিজার মেইন আর লাস্টে লেখছে রিটার্ন জিরো। একটা বিষয় মনে রাখবা, তুমি যদি শুধু মেইন লেখো তাহলে রিটার্ন জিরো দেওয়ার দরকার নাই, তুমি যদি ইন্টিজার মেইন লেখো তাহলে তোমার রিটার্ন জিরো দেওয়া লাগবে। তাহলে আমি ইন্টিজারও লাগবো না আর রিটার্ন জিরোও লাগবে না, আমরা শুধু মেইন লিখে কাজ করবো। আমরা কি শুধু মেইন লিখে কাজ করছিলাম না? মেইনের পূর্বে কি ইন্টিজার মেইন কি আমরা দিছিলাম? দেই নাই কিন্তু। ইন্টিজার দেই নাই দেখি আমরা মানে রিটার্ন জিরো লিখি দেই। সো আমরা বেশি লিখে কাজ কি, আমরা ইন্টিজারও লাগবে না রিটার্ন জিরো লাগবে না, বাদ আমরা শুধু মেইন লিখে কাজ করবো। হ্যাঁ বলো। যত মানে যেই প্রোগ্রামে তুমি মেইন ফাংশনের ঠিক পূর্বে ইন্টিজার লাগবা, সেই ফাংশনেরই একদম লাস্টের লাইনতে রিটার্ন জিরো লাগতে হবে। বলো। আচ্ছা, তোমার এমন কোন প্রোগ্রাম কি আছে যেই প্রোগ্রামে কিছু না কিছু শো করবে না বা দেখাবে না, বা এমন কি কোনো অ্যাপস তুমি পাইছো জীবনেও কোনোদিন যেখানে কিছু না কিছু দেখায় নাই তোমার? আছে কোনো অ্যাপস? তাহলে পৃথিবীর সকল অ্যাপসই, তুমি অ্যাপসে প্রথমে ঢুকলেই তোমার এই কিছু না কিছু দেখাইতেই হবে, তাহলে তুমি বুঝবা কেমনে যে অ্যাপস কিভাবে কাজ করবে। তাহলে কিছু দেখাই দিলে কি প্রিন্ট লাগবে না? তাহলে প্রিন্টফটা কোন ফাইলের মধ্যে আছে? stdio.h এর 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 মধ্যেই তো আছে নাকি? তাহলে সব প্রোগ্রামই stdio.h এ লাগবেই লাগবে, কারণ এমন কোনো প্রোগ্রাম নাই যেখানে তুমি কিছু না কিছু দেখাবা না। কারণ তোমার প্রোগ্রাম তো আর বসিয়ে থাকার জন্য তুমি বানাও নাই, তোমার অ্যাপস তো আর বসিয়ে থাকার জন্য বানাই নাই, কোনো না কোনো কাজ করার জন্যই বানাইছো, এই কাজের রেজাল্ট তোমাকে দেখাইতেই হবে যেভাবেই দেখো। মানে প্রিন্ট তো লাগবেই যে কোনো অ্যাপস এর ক্ষেত্রেই, তাহলে stdio.h তো লাগবেই যে কোনো অ্যাপসে, নাকি? ওকে, তাহলে এরপর দেখো, জাস্ট এখানে হচ্ছে এগুলো পড়বা। বলো। তুমি একদিনের ক্লাস করো না কেন? আচ্ছা, যাই হোক, দেখানোর চেষ্টা করব। দেখো এখন পুরো ব্যাপারটা হচ্ছে যে এখানে হচ্ছে আমাদের এই এই পড়াটুকু জাস্ট একটু পড়বা, জাস্ট আমি যা যা বুঝাইছি,
যে ইন্টিজার মেইন, একে বলা হয় মেইন ফাংশন। সাধারণত এই ফাংশন থেকেই সকল কাজকর্ম করা শুরু হয়। তারপর হচ্ছে প্রিন্টএফ, হ্যালো ওয়ার্ল্ড স্টেটমেন্ট। প্রিন্টএফ একটা ফাংশন যার কাজ হচ্ছে স্ক্রিনে কোনো কিছু প্রিন্ট করা, যা অলরেডি আমি লেখাই দিই যে প্রিন্টএফ কোনো কিছু প্রিন্ট করবে, স্ক্যানএফ কোনো মান নেবে। এইগুলো এখানে বলা আছে কোন ফাংশনের কি কাজ। এরপর দেখো ডেটা টাইপ। আচ্ছা, আমি কি 4 ধরনের ডেটা টাইপ সম্পর্কে বর্ণনা করে দিছিলাম না? ইন্টিজার, ডাবল, তারপর হচ্ছে ফ্লোট, তারপর হচ্ছে ক্যারেক্টার, নাকি? হ্যাঁ। তো এইখানেও দেখো আমি হয়তো বা অল্প কথায় বলছি, তারা একটু বড় কথায় বলছে। এই জাস্ট দেখো এখানে আছে ক্যারেক্টার, তারপর হচ্ছে ইন্টিজার, তারপর হচ্ছে ফ্লোট, তারপর হচ্ছে ডাবল। জাস্ট এখানে একটু বর্ণনা করে করে দিছে যে ইন্টিজার বলতে বোঝায় পূর্ণ সংখ্যা, ক্যারেক্টার বলতে বোঝায় এ বি সি ডি ক খ গ ঘ সবকিছুকে, তারপর হচ্ছে ফ্লোট বলতে বোঝায় কোনো ভগ্নাংশ, আর ডাবল বলতে বোঝায় অনেক বড় কোনো সংখ্যা। বুঝতে পারছো? জাস্ট এটা। এরপরে দেখো উদাহরণ 1 আছে। উদাহরণ 1-এ হচ্ছে আমাদের একটা ক্যারেক্টার টাইপ নিয়ে কাজ করছে। আচ্ছা, আমি কি এখনো ক্যারেক্টার টাইপের কোনো প্রোগ্রাম কি আমি এখনো দেখাইছি নাকি এখনো আমি ডাবল নিয়েই পড়ে আছি? এখনো কিন্তু আমি ডাবল দিয়েই দেখাইতেছি। ফলে এইটা আপাতত তোমাদের দেখার দরকার নেই। উদাহরণ 1, আমি যখন ক্যারেক্টার টাইপের যখন আমি প্রোগ্রামে যাব, তখন আমরা হচ্ছে এই ক্যারেক্টারের বিষয়টা আমরা দেখব। আচ্ছা, এখন দেখো ডেটা টাইপ এবং তার ফরম্যাট স্পেসিফায়ার। আচ্ছা, আমি কি ফরম্যাট স্পেসিফায়ার গুলো বলে দিছি না? যে ক্যারেক্টারের ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্ট সি, ইন্টিজারের হচ্ছে পার্সেন্ট ডি, ফ্লোটের হচ্ছে পার্সেন্ট এ, বা ডাবলের হচ্ছে পার্সেন্ট এলএফ। এগুলো তো আমি লেখাই দিছি নাকি? ওকে। ফলে এই পর্যন্ত কিন্তু অলরেডি কিন্তু আমাদের পড়ানো শেষ। এই পর্যন্ত ফরম্যাট স্পেসিফায়ার পর্যন্ত যদি আমি বলি, এরপর হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশনের কিছু রুলস এন্ড রেগুলেশন আছে। আচ্ছা, ভেরিয়েবল বলতে আমি আসলে কি বুঝি? ভেরিয়েবলের কথা কিন্তু আমি লাস্ট ক্লাসেও একটু হলেও বলছিলাম যে এই জিনিসটাকে বলা হয় ভেরিয়েবল। মনে আছে সেটা? মানে ব্যাপারটা হচ্ছে তুমি যদি কোনো একটা ইয়ে ডেভেলপ করতে যাও, তুমি যদি কোনো একটা অ্যাপস ডেভেলপ করতে যাও, সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই তোমাকে আহ, ই করা লাগবে। যেমন হচ্ছে তুমি ধরো একটা দুইটা সংখ্যার ইনপুট নেবা, সেই দুইটা সংখ্যা যোগ করবা, তার মানে তোমার কি তুমি করতে আসো কি এরকম এরকম করে লিখতেছো না? এ ও বি দুটি সংখ্যা, ইনপুট নেই, তারপরে তুমি এরকম করছিলে না সাম ইকুয়ালস টু এ প্লাস বি। তাহলে এখানে এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল, সাম একটা ভেরিয়েবল। তাহলে ভেরিয়েবলের বিষয়টা হচ্ছে তুমি যদি অনেক ম্যাথ করার সময় আমরা ধরে নেই, ধরি পিতার বয়স এক্স, ধরি পুত্রের বয়স ওয়াই, তাহলে এক্স একটা ভেরিয়েবল, ওয়াই একটা ভেরিয়েবল। ধরি মাতার বয়স এ, মানে আমরা যা যা ধরে নেই তা সবই হচ্ছে ভেরিয়েবল। যেমন আমাকে বলছে দুইটা সংখ্যা ইনপুট দাও এবং তাদের যোগফল দেখাও। আমি ধরে নিছি যে ধরি এ ও বি দুটি সংখ্যা এবং সাম তাদের যোগফল। তার মানে কি আমি ধরে নিছি এ আর বি দুইটা সংখ্যা আর সাম তাদের যোগফল, তাহলে এ বি আর সাম এই তিনটে হচ্ছে আমার ভেরিয়েবল। বুঝছি? ক্লিয়ার? আচ্ছা, এখন হচ্ছে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করার। ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার বলতে কি বোঝা আসলে? ভেরিয়েবল গুলোর তুমি যখন তুমি মানে এই এই তুমি প্রোগ্রামের শুরুতেই, আমরা লাস্ট ক্লাসে দেখছি প্রোগ্রামের শুরুতেই আমরা এই হচ্ছে ধর আমাদের মেইন ফাংশন, আমরা প্রোগ্রামের শুরুতেই এরকমের লিখি না ডাবল এ কমা বি কমা সাম। আচ্ছা, তো এই লাইনটাকে বলা হয় ভেরিয়েবল ডিক্লিয়ারেশন। মানে আমি ডিক্লেয়ার করে দিচ্ছি, আমি ডিক্লেয়ার করে দিচ্ছি, এটাকে একটা ডিক্লেয়ার বলে দেয়া যে এ বি আর সাম তিনটে ভেরিয়েবল যারা হচ্ছে ডাবল টাইপের ডাটা নেবে, মানে অনেক বড় ডাটাও তারা নিতে পারবে। এইটাকে বলা হয় ভেরিয়েবল ডিক্লিয়ারেশন। আচ্ছা, তো ভেরিয়েবলের যদি তুমি নাম রাখবা, আচ্ছা ভেরিয়েবলের নাম রাখার কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, এটা একটু লিখে নাও। ভেরিয়েবলের নামের রুলস, মানে কি নাম রাখা যাবে আর কি নাম রাখা যাবে না। 1 নম্বর হচ্ছে ভেরিয়েবলের নামের শুরুতে কখনো কোনো সংখ্যা রাখা যাবে না। যেমন অন নাম্বার সঠিক নয়। দেখো অন নাম্বার, এখানে অন হয়েছে কি একটা সংখ্যা রাখিয়ে দিছো তুমি প্রথমে,
এরকম করে ভেরিয়েবলের নাম রাখা যাবে না। কিন্তু নাম্বার অন সঠিক ভেরিয়েবল, নাম্বার অন সঠিক ভেরিয়েবল কেন? কারণ এইখানে কিন্তু আমি যে ওই আহ, সংখ্যাটা, এই সংখ্যাটা কিন্তু প্রথমেই ব্যবহার করি, এই সংখ্যাটা কিন্তু লাস্টে ব্যবহার করছি। মানে আমার রুলস হয়েছে প্রথমে কোনো সংখ্যা দিয়ে ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করা যাবে না, যেমন অন নাম্বার এটা লেখা যাবে না, তাহলে প্রথমে একটা সংখ্যা চলে আসছে। কিন্তু তুমি নাম্বার অন লিখতে পারো, কারণ এই সংখ্যাটা তখন তুমি লাস্টে দিছো। অথবা সংখ্যাটা তুমি মাঝখানেও দিতে পারো, সংখ্যাটা তুমি মাঝখানেও দিতে পারো, তোমার ইচ্ছা। একটা ভেরিয়েবলের নাম তুমি কি রাখবা, যেমন তুমি এরকম রাখতে পারো এন ইউ এম অন, তারপর রাখলা বার, কোনো সমস্যা নেই। বাট এই অনটাকে প্রথমে রাখা যাবে না, বুঝতে পারছো? ক্লিয়ার? ভেরিয়েবলের নামে শুধুমাত্র সংখ্যা, অক্ষর এবং আন্ডারস্কোর, আন্ডারস্কোর তো আমরা বুঝি নাকি? আন্ডারস্কোর আমরা বুঝি না? আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। তাহলে ভেরিয়েবলের আমরা রুলস পেলাম কি, ভেরিয়েবলের নামে শুধুমাত্র তিনটে জিনিস ব্যবহার করা যাবে, সংখ্যা ব্যবহার করা যাবে, আন্ডারস্কোর ব্যবহার করা যাবে, আর অক্ষর ব্যবহার করা যাবে, এ বি সি ডি এইগুলো। বাট নাম্বারটাকে কখনোই প্রথমে রাখা যাবে না। এই দুইটা হচ্ছে মেইন রুলস, যে দুইটা হচ্ছে আমাদের ভেরিয়েবলের ক্ষেত্রে ফলো করে। বুঝছো? তোলা হয়েছে? আচ্ছা, মানে তুমি কোনো ভেরিয়েবলের নামের মধ্যে এরকম ইউজ করতে পারো না নাম্বার ডট অন, কারণ ডট ভেরিয়েবলের নামের মধ্যে থাকতে পারবে না। ভেরিয়েবলের নামের মধ্যে শুধু তিনটে জিনিস থাকতে পারবে, কোনো সংখ্যা থাকতে পারবে, কোনো অক্ষর থাকতে পারবে, আর আন্ডারস্কোর থাকতে পারবে। এর বাইরে ডট, কমা, সেমিকোলন, দাড়ি বা কিছু থাকতে পারবে না। কথা বুঝতে পারছি? আচ্ছা, এখন তুমি এখানে দেখো কিছু সঠিক ভেরিয়েবলের নাম আর কিছু ভুল ভেরিয়েবলের নাম। আচ্ছা, সঠিক ভেরিয়েবলের নামের মধ্যে তুমি দেখো, আচ্ছা ভুল ভেরিয়েবল দেখো, জিরো স্টুডেন্ট, এটা কেন ভুল হয়েছে বলো তো? প্রথমে কোনো সংখ্যা দেয়া যাবে না, এটা আমরা বলে দিছি। আচ্ছা, ফাইনাল রেজাল্ট এটা কেন ভুল? স্পেস আছে, কারণ আমি কিন্তু বলছি কি শুধুমাত্র অক্ষর থাকতে পারবে, সংখ্যা থাকতে পারবে, আর আন্ডারস্কোর থাকতে পারবে। স্পেস কিন্তু বলেই নেই যে স্পেস থাকতে পারবে। ফলে ভেরিয়েবলের নামের মধ্যে কোনো স্পেস রাখা যাবে না। আচ্ছা, গ্রিটিংস এটা কেন ভুল? সাইন অফ এক্সক্লামেশন আছে, আমি বলছি আন্ডারস্কোর থাকতে পারবে, অক্ষর থাকতে পারবে, আর সংখ্যা থাকতে পারবে, সাইন অফ এক্সক্লামেশন থাকতে পারবে, এগুলো কিন্তু বলি নেই। আচ্ছা, মাই কমা নেম এটাও কিন্তু ভুল, মাঝখানে কমা আছে। এখানে মাঝখানে যদি তুমি কমা দাও, তার মানে বুঝবে মাই একটা ভিন্ন ভেরিয়েবল আর নেম একটা ভিন্ন ভেরিয়েবল, তা বোঝাইবে। যেমন আমরা এখানে এরকম করে দিছি না, আমরা ডাবল এ কমা বি কমা সাম, এর মানে কি এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল, সাম একটা ভেরিয়েবল। কিন্তু তুমি কখনোই একটা ভেরিয়েবলের মধ্যে এস ইউ কমা এম এই পুরোটা মিলে একটা ভেরিয়েবল, এটা কখনোই সম্ভব না। বুঝছো? আচ্ছা, এখন দেখো কিছু সঠিক ভেরিয়েবলের নাম, ফাইনাল আন্ডারস্কোর রেজাল্ট, এটা কেন সঠিক হইলো? মাঝখানে আমি স্পেস না দিয়ে আন্ডারস্কোর দিছি, আন্ডারস্কোর তো হইতে পারবে। আচ্ছা, এরপর হচ্ছে স্টুডেন্ট আন্ডারস্কোর অন আন্ডারস্কোর মার্কস। আচ্ছা, এখানে সংখ্যাটা মাঝখানে আছে, কোনো সমস্যা আছে স্যার? সংখ্যাটা প্রথমে থাকলে সমস্যা। স্টুডেন্ট জিরো, কোনো সমস্যা নাই। আন্ডারস্কোর কারেন্ট আন্ডারস্কোর ডেট, কোনো সমস্যা নেই, কারণ আন্ডারস্কোর থাকতেই পারবে। তার মানে ভেরিয়েবলের নেম ডিক্লেয়ার করার সময় এগুলো একটু খেয়াল করবে। বুঝছো? আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের এখানে এইটাও বলা হয়েছে একটা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল, বলা হয়েছে একটা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল। তাহলে আমি ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল, আমি ক্যারেক্টার টাইপ কিন্তু এখনো দেখাই নাই, এটা আমরা বাদ দেবো, এটা আমরা পরে দেখবো। আচ্ছা, এখন আমরা চলে আসবো উদাহরণ 3।
উদাহরণ 3-এর মধ্যে যদি আমরা চলে যাই, দেখো উদাহরণ 3-এ আমাদের বলা হয়েছে কি, আমি একটু বলি। উদাহরণ 3-এ আমাদের যেটা বলা হয়েছে, উদাহরণ 3 বলা হয়েছে দুটি সংখ্যা ইনপুট নিয়ে তাদের যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করে রেজাল্ট প্রদর্শন করো। আচ্ছা, আগে আমরা কি করতাম, দুইটা সংখ্যা শুধু যোগ করতাম, এখন দুটো যোগ, বিয়োগ, গুণ, ভাগ সব করা লাগবে। আচ্ছা, আমি একটু ফ্লো চার্ট একটু দেখি। ফ্লো চার্টের জন্য অল্প একটু জায়গা নিলাম, কারণ প্রোগ্রামে আমার একটু বেশি জায়গা লাগবে তো। আচ্ছা দেখো, ফ্লো চার্টে প্রথমে হবে প্রোগ্রাম শুরু। আচ্ছা, এরপরে আমার কাজ কি? দুইটা সংখ্যা ইনপুট নিয়ে আমার মেইন কাজ না এখন স্যার? আচ্ছা, তো দুইটা সংখ্যা যখন তুমি ইনপুট নেবা, আচ্ছা দুইটা সংখ্যা তুমি এ আর বি ধরতে পারো, আবার অন্য কিছুও তো ধরতে পারো, এটা তোমার ইচ্ছা, তুমি কি ধরবা। আচ্ছা, তাহলে আমি ধরলাম নাম অন আর নাম টু, NUM, নাম অন, কমা নাম টু। নাম দ্বারা আমি নাম্বার বুঝাইছি, যে নাম্বার অন প্রথম নাম্বার আর নাম্বার টু সেকেন্ড নাম্বার। নাম অন ও নাম টু এর মান গ্রহণ। আচ্ছা, মান গ্রহণ কি সামান্তরিকের মধ্যে যাবে না? ইনপুট আউটপুট তো সামান্তরিকের মধ্যে যায় নাকি ফ্লো চার্টের ক্ষেত্রে, আমরা দেখছি সেগুলো। আচ্ছা, এখন আমি যেটা করবো সেটা তো অবশ্যই প্রসেসিং। আমার সংখ্যা দুইটিকে যোগ করা লাগবে, সংখ্যা দুইটিকে বিয়োগ করা লাগবে, সংখ্যা দুইটিকে গুণ করা লাগবে, সংখ্যা দুইটিকে ভাগ করা লাগবে, এটা অবশ্যই প্রসেসিং। তাহলে দেখো আমি কি করলাম, সাম ইকুয়ালস টু, ও এ প্লাস বি তো না, এবার এবার হবে নাম অন প্লাস নাম টু, এই তো। আচ্ছা, 40 মিনিট পর কেটে যাবে, তোমরা হচ্ছে আবার রিজয়েন করবে, ঠিক আছে? এটা হলো তোমার সাম। সাম ইকুয়ালস টু নাম অন প্লাস নাম টু। আচ্ছা, সামের পর হচ্ছে আমাদের সাবট্রাকশন, তাহলে সাব ইকুয়ালস টু হচ্ছে নাম অন মাইনাস নাম টু, নাকি স্যার? যে তোমরা ভেরিয়েবল দুইটা কি নাম অন আর নাম টু দিছিলাম না, তাহলে এখানে আমি যোগ করবো কি, ওই নাম আর নাম টু রে বিয়োগ করবো না? এরপর হচ্ছে মাল্টিপ্লিকেশন, আমি নিলাম এমইউএল, মাল্টিপ্লিকেশন এমইউএল নিলাম। এটা হইছে আমার নাম অন ইনটু, এইখানে একটু খেয়াল রাখবা, প্রোগ্রামিং এর ভাষায় ইনটু হচ্ছে স্টার চিহ্ন, প্রোগ্রামিং এর ভাষায় ইনটু দেই আমরা স্টার চিহ্ন দিয়ে, এটা যেন মাথায় থাকে। তাহলে নাম অন ইনটু নাম টু, দেন ডিভিশনের আমি ডিভ নিলাম, ডিআইভি। ডিভ হইছে নাম অন বাই নাম টু। প্রোগ্রামিং এ ভাগ দেওয়া হয় এই বাই দ্বারা, বাই, হ্যাঁ, এ বাই বি, এই বাই দ্বারা ভাগ দেওয়া হয়, এই বিষয়টা যেন মাথায় থাকে। তাহলে সাম দিলাম নাম ওয়ান প্লাস নাম টু, সাব মানে সাবট্রাকশন দিলাম নাম ওয়ান মাইনাস নাম টু, মাল্টিপ্লিকেশন এমইউএল এটা দিলাম নাম ওয়ান স্টার, স্টার দ্বারা গুণ বোঝায়, আর বাই দ্বারা ভাগ বোঝায়। আচ্ছা, এরপরে আমার করতে হবে কি, সবকটার মান প্রদর্শন করে দেওয়া লাগবে না স্যার? আচ্ছা, তাহলে হচ্ছে কি, আমি সাম, তারপর হচ্ছে সাব এমইউএল ডিআইভি এর মান প্রদর্শন, এই হচ্ছে আমাদের শেষ। এরপর কি আমার প্রোগ্রাম শেষ করতে হবে। আচ্ছা, এখন আমি এটার কাজ করব। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি কি, আমার মান গ্রহণ করা লাগবে, তো মান গ্রহণ করা মানে কি, আমার স্ক্যানএফ ইউজ করা লাগবে, আমার মান প্রদর্শন করা লাগবে, মান প্রদর্শন মানে কি, প্রিন্টএফ এর কাজ করা লাগবে। আচ্ছা, ক্যালকুলেশনের মধ্যে আবার কি কোনো রুট, পাওয়ার, সাইন থিটা, কস থিটা, এগুলো কি কিছু করা লাগবে? তাহলে কি আমার ম্যাথ ডট এইচ এর কোনো দরকার আছে? নাই। তাহলে আমরা এই হচ্ছে আমার কোডিং লেখলাম, কোডিং। কোডিং মানেই তো হচ্ছে ওই যে তুমি যে প্রোগ্রামটা লেখো, ডিরেকশন গুলো দাও, ওইটা কোডিং। তাহলে প্রথমে হচ্ছে আমার হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ,
কারণ হচ্ছে আমার স্ক্যানএফ ইউজ করতেছি আর প্রিন্টএফ ইউজ করতেছি। এরপর হচ্ছে মেইন, এই মেইন লিখে হচ্ছে আমি সেকেন্ড ব্র্যাকেট দেবো, সেকেন্ড ব্র্যাকেট শেষ হবে কিন্তু সবার লাস্টে। আচ্ছা এইখানে তোমাকে যদি এইখানে যদি ব্র্যাকেটে যদি বলে দেয় যে সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা, দেখো তোমাকে যদি বলে দেয় সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা, তাহলে কি তুমি এখানে ডাবল দিবে নাকি ইন্টিজার দিবে? আচ্ছা ধরো তোমাকে বলে দিল সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা, তো তুমি আইএনটি, তুমি সংখ্যাগুলো নিছো কি নাম অন কমা নাম টু, আর কি কিছু লাগবে? কেন? এই সাম সাব এবিউএল ডিএবি সবই তো লাগবে, সবই তো ভেরিয়েবল। তাহলে হচ্ছে সাম সাব এবিউএল ডিআইভি দেন হচ্ছে সেমিকোলন। এই যে কি আমরা বুঝতে পারছি আমরা সবগুলো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করে দিচ্ছি, যতগুলো ভেরিয়েবল আমাদের লাগবে আমরা জানো ধরে নিয়েছি সবই তো ভেরিয়েবল। ওকে, এরপর আমরা একটা প্রিন্টএফ দিব, প্রিন্টএফ দিয়ে আমি বুঝাইয়ে দেবো যে তার কি করতে হবে, এন্টার টু নাম্বারস, এই বোঝা গেছে? আচ্ছা এন্টার টু নাম্বার, সে দুইটা নাম্বার দেবে তোমারে। এরপর হচ্ছে স্ক্যানএফ, পার্সেন্ট কি হবে এখানে বলো? হ্যাঁ কেন? এখানে হবে পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি। আচ্ছা পার্সেন্ট এলএফ আমরা ইউজ করি, দেখো পার্সেন্ট এলএফ যেটা আছে, পার্সেন্ট এলএফ কিন্তু হচ্ছে কার স্পেসিফায়ার, ডাবল এর। আমরা কিন্তু এখানে পূর্ণ সংখ্যা নিচ্ছি মানে ইন্টিজার নিচ্ছি, তাহলে ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট ডি। তাহলে আমরা হচ্ছে এখানে পার্সেন্ট ডি কমা পার্সেন্ট ডি কমা এম% নাম অন কমা এম% নাম টু, এই ক্লিয়ার? তারপর নাম অন আর নাম টুর মান আমরা নিয়ে নিছি, এই দুইটার মান আমরা নিয়ে নিছি। এখন আমি করব কি সাম ইকুয়ালস টু নাম অন প্লাস নাম টু, সেমিকোলন গুলোর দিকে খেয়াল রাখবে, একটা সেমিকোলন ভুল মানে কিন্তু তোমার প্রোগ্রাম ভুল, ঠিক আছে? সাম, এরপর হচ্ছে সাব ইকুয়ালস টু নাম অন মাইনাস নাম টু, এমইউএল ইকুয়ালস টু কি নাম অন ইনটু, ইনটু মানে কিন্তু স্টার, হ্যাঁ, আর ডিআইভি ইকুয়ালস টু নাম অন বাই নাম টু। সমস্যা আছে কোনো কারো এই পর্যন্ত? আচ্ছা এখন আমাদের করতে হবে কি এই কটাকে প্রিন্ট করে দেখাই দিতে হবে নাকি, রেজাল্ট গুলো আবার প্রদর্শন করতে হবে, যে এই পর্যন্ত আমরা চলে আসছি, এই পর্যন্ত, এরপর আমরা কি এইগুলোর মানগুলো প্রদর্শন করে দিতে তাইলেই শেষ। আচ্ছা ওকে দেখো এখন আমরা করব কি প্রিন্টএফ সাম ইজ পার্সেন্ট ডি, বোঝা গেছে? সাম ইজ, তারপর তো আমি একটা ভ্যালু দেখাইতে চাই নাকি, তাহলে ভ্যালুটা আমি কি টাইপের ভ্যালু দেখাইতে চাই, ইন্টিজার টাইপের পার্সেন্ট ডি। আচ্ছা এরপর দেবা ব্যাকস্ল্যাশ এন কমা, এখানে তুমি দেখাচ্ছ সামের মান। আচ্ছা ব্যাকস্ল্যাশ এন এটা দ্বারা বোঝায় নিউ লাইন, মানে আচ্ছা আমরা এইচটিএমএল এ বি এর ট্যাগের কি কাজ ছিল বলো তো, বি এর ট্যাগ লাইন ব্রেক করার জন্য, এই সি প্রোগ্রামিং ওই লাইন ব্রেক করার জন্য এইটা ইউজ হয় ব্যাকস্ল্যাশ এন। এটা কিন্তু অরের মতো করে না, অরের উল্টোটা, অর তো দিই আমরা এই দিকে, অরের উল্টো দিকে যাবে ব্যাকস্ল্যাশ এন, এর মানে হচ্ছে সাম ইজ
তারপর এই যে সামের যে ভ্যালুটা সে এইখানে প্রিন্ট করবে, দেন পরের লাইনে চলে যাবে। বুঝছো? প্রিন্টএফ সাব এই জন্য কি সাবট্রাকশন না, সাবট্রাকশন ইজ পার্সেন্ট ডি, মানে সাবট্রাকশন হচ্ছে একটা ভ্যালু, দেন আমার ব্যাকস্ল্যাশ এন। তার মানে কি পরের লাইনে চলে যাবে, একটু প্রিন্ট করে সে পরের লাইনে চলে যাবে, কার নাম্বার প্রিন্ট করবে, এস ইউবি সাবের নাম্বার প্রিন্ট করবে। এরপরে আমরা কি লিখবো, প্রিন্টএফ, বুঝছো আমার কথা, মাল্টিপ্লিকেশন ইজ পার্সেন্ট ডি। ও এখানে ব্যাকস্ল্যাশ এন, খেয়াল করে দেখো ব্যাকস্ল্যাশ এনটা কিন্তু ডাবল কোটেশনের মধ্যে থাকবে, ডাবল কোটেশনের বাইরে না, ডাবল কোটেশনের মধ্যে কিন্তু ওইটা লেখার পরে ব্যাকস্ল্যাশ এন, দেন কমা দিয়ে এম ইউ এল, দেন হচ্ছে আমার প্রিন্টএফ ডিভিশন ইজ পার্সেন্ট ডি ব্যাকস্ল্যাশ এন, এটা হচ্ছে ডিআইভি। আমরা এটা জানি স্ক্যানএফের সময় এম% ইউজ হয়, এম% মানে হচ্ছে এন্ড, আর প্রিন্টএফের সময় কোনো এন্ড ইউজ হয় না, এম% ইউজ হয় না, তুমি জানি। আচ্ছা এখন দেখো এই সঙ্গে বলো, লাস্টেরটা ব্যাকস্ল্যাশ দিলেও হবে না দিলেও হবে, এরপর নিউ লাইনে যাই আর কিছু করবে না, বুঝছো? বলো। আচ্ছা ধরো তার সংখ্যা দুইটি হচ্ছে এই রকমের 3/2, এই তো এর রেজাল্ট আসলো 1.5, কিন্তু আমি যে ডিভিশনের মধ্যে, আমি তো ডিভিশনের মধ্যে এই ভাগফলটাকে রাখছি 1.5, কিন্তু ডিভিশন তো হচ্ছে ইন্টিজার টাইপ। এখন এই ক্ষেত্রে কথা হচ্ছে, এখন ব্যাপারটা হচ্ছে তুমি ডিভের মধ্যে ডিভিশনটাকে রাখছো 3/2 ইকুয়াল টু 1.5। এখন ব্যাপারটা হচ্ছে যে এই ক্ষেত্রে ডিভ তো হচ্ছে আমার ইন্টিজার, ইন্টিজারের মধ্যে আমি একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার রাখতেছি। এই ক্ষেত্রে হবে কি, 1.5 এর পূর্ণ অংশ কত, 1 না, এই ডিবির মধ্যে 1 এসে স্টোর হবে, বুঝছো? আচ্ছা তাহলে তোমাকে রেজাল্টটা করে 1 দেখাবে রেজাল্ট, বুঝছো? এজন্য তাহলে আমি এখানে তাহলে কি করতে পারি, আমি এখানে করতে পারি ওই যে ডিপটাকে আমি ইন্টিজারের মধ্যে না রেখে ডিপটাকে আমি ফ্লোট হিসেবে চিহ্নিত করে দিলাম, সেটা হইতে পারে, বুঝছো? হ্যাঁ আচ্ছা যাই হোক, আপাতত আমরা তো শিখতেছি মাত্র, হ্যাঁ, এজন্য এইগুলা ভালো কনসিডারেশনে আসা, বাট তাও আমরা যা শিখতেছি, এই যে বুঝতে পারতেছো বিষয়গুলো, যে এখানে তো আমি ইন্টিজার ধরছি, তাহলে ওখানে যদি ফ্লোট আসে তাহলে কেমন হবে, তার মানে তুমি বুঝতেছো ধীরে ধীরে বিষয়গুলো। আচ্ছা যাই হোক, আপাতত আমরা এই দিক নিয়ে চিন্তা না করি, ওটা হচ্ছে আমি করব কি দেখো, যখন আমি ডিক্লেয়ার করব, যখন আমি এখানে ডিক্লেয়ার করব, তখন হচ্ছে আমি এখানে ইন্টিজারের মধ্যে নাম 1 নাম 2 সাম সাব মাল্টিপ্লিকেশন এই কয়টা আমি রাখবো ইন্টিজারের মধ্যে, এই ক্লিয়ার। তারপর আমি আবার এইখানে আবার লিখবো পরের লাইনে গিয়ে ফ্লোট ডিআইভি এই সেমিকোলন, বুঝছো? তার মানে আমার ডিআইভি চলে গেল ফ্লোটে, বুঝছো? তাহলে এইখানে তুমি যখন মান প্রদর্শন করবা ডিভিশন ইজ, তুমি তো ডিআইভি এর মানই দেখাইতেছো, ডিআইভি হচ্ছে কি, ইন্টিজার নাকি ফ্লোট? তাহলে এখানে এখানে এফ দিবে তাইলে তখন, বুঝছো? ফ্লোটের যে ফরম্যাট স্পেসিফায়ার আছে ওটা তুমি দিবা, এরপরেই তো আমাদের এই সেকেন্ড ব্র্যাকেট শেষ, মানে জাস্ট হচ্ছে তুমি এই ডিপটাকে এখানে তুমি লিখবা না, ইন্টিজারের মধ্যে আছে কি নাম 1 নাম 2 সাম সাব মাল্টিপ্লিকেশন এমইউএল, এই হচ্ছে আমি এই সেমিকোলন দিয়ে এটা শেষ করে দিলাম। এর পরের লাইনে গিয়ে রাখলাম ফ্লোট ডিপ,
এই সেমিকোলন, ফলে তুমি এই কয়টা হইছে ইন্টিজার টাইপ আর এইটা হইছে ফ্লোট টাইপ, তুমি এটা বলে দিলা, বুঝছো? এই তাহলে তুমি ফ্লোট যে, হ্যাঁ আচ্ছা, তুমি যদি ফ্লোটের মধ্যে লেখো কিন্তু সংখ্যাটা যদি এই রকমের চলে আসে 4/2, তখন তো 2 হয় নাকি, কিন্তু 2 তো ইন্টিজার নাকি? আচ্ছা, তখন সে এইটাকে 2.00 বানাইয়ে নেবে, তাইলে তো আবার মানের কোনো পরিবর্তন হয় না, হয়? তাইলে কি এই ফ্লোট দিলে তো সমস্যা হয় না নাকি? তাইলে একটা ইন্টিজার ভ্যালুকে ফ্লোট দিলে কোনো সমস্যা হয় না, কিন্তু একটা ফ্লোটকে ইন্টিজার দিলে সমস্যা আছে। যেমন 1.5 একটা ফ্লোট, একে যদি তুমি ইন্টিজার কোনো ভেরিয়েবলের মধ্যে প্রবেশ করাও, তখন কিন্তু এই 0.5 পয়েন্টের পরের অংশ বাদ চলে যাবে। আর তুমি একটা ইন্টিজারকে যদি ফ্লোটের মধ্যে ঢুকাও, ধরো 15 হচ্ছে একটা ইন্টিজার, একে ধরো তুমি ডিবের মধ্যে ঢুকাইলে, ডিপ তো হচ্ছে ফ্লোট, তখন এটা 15.00 হয়ে যাবে। তাহলে এতে কিন্তু আমার কোনো সমস্যা নাই, বুঝছো? ওকে, তাহলে এই প্রোগ্রাম নিয়ে আমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এই প্রোগ্রাম এখন ফোনে কি আমরা প্রোগ্রাম রাখতে পারি নাকি দেখাই দেবো একটা? আচ্ছা, তা হচ্ছে আমি একটু দেখাই দিচ্ছি, যেহেতু তোমাদের একটু দেখাই দিলেই ভালো হয়। তাহলে হচ্ছে দেখো একটু, আমাদের হচ্ছে ওই যে এইটা, এটার মধ্যে আমরা একটু চলে যাই। দেখো, প্রথমেই তুমি গিয়ে কি করবা, এখানে আমি পুরোটা জাস্ট হচ্ছে সিলেক্ট করে দিয়ে আমি পুরোটা কেটে দিচ্ছি। একদম এই পর্যায়ে চলে আসো, তুমি ঢুকলেই এইরকম একটা জিনিস তুমি পাবা, এরকমের। তারপরে এখানে তুমি লিখবা হ্যাশ, তুমি জাস্ট তোমার লেখা যেটা আছে, বুঝছো, হ্যাশ ইনক্লুড হ্যাশ ইনক্লুড stdio dot h, দেন লিখবে তুমি মেইন, এই যে মেইন, মেইন লিখে ফার্স্ট ব্র্যাকেট, দেন তুমি এখানে আসলে লিখবা এই সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট, দেন এই সেকেন্ড ব্র্যাকেট মাঝখানে এসে তুমি এই জাস্ট সেকেন্ড ব্র্যাকেট একটা দিয়ে দিলে, এখন তুমি মাঝখানে হচ্ছে সবকিছু লেখা। তাহলে প্রথমে তুমি লেখা কি ইন্টিজার int, ইন্টিজার লেখা a, b, sum, sum, বুঝছো, mul, ওইখানে জাস্ট নাম্বার নাম করতেছি, এইখানে আমরা b দিয়ে করতেছি, এই হচ্ছে তোমার একটা ক্লোজ। দেন দিলে তুমি ফ্লোট, ফ্লোট, এই যে ফ্লোট div, বুঝছো? এই এরকম ভাবে লিখতে পারা যাবে না? আচ্ছা, তাহলে হচ্ছে printf প্লিজ এন্টার টু নাম্বারস। এই যে সেই পরেরগুলো তুমি লিখবে, সবগুলো যখন লেখা কমপ্লিট হবে তখন তুমি রান বাটনে ক্লিক করবে, রান বাটনে ক্লিক করে প্লিজ এন্টার টু নাম্বারস, যতটুকু লেখছো ততটুকু ঠিক হয়েছে, বুঝছো? এই হচ্ছে, বুঝতে পারছেন স্যার? ওকে, একদমই সহজ, আগেরটার মতোই। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম, আমাদের এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা এখন আরেকটা প্রোগ্রাম একটু দেখবো। আমি হচ্ছে এখনো কিন্তু আমরা কমপ্লেক্স কোনো প্রোগ্রামের মধ্যে যাইনি, আমরা মোটামুটি সহজ, এই খাতায় কিন্তু এই প্রোগ্রামগুলোকে লিখে রাখবা, ফ্লোচার্ট অ্যালগরিদম প্রোগ্রাম। আমি যেইটা যেইটা করাই দিই সেটি সেটি ফ্লোচার্ট প্রোগ্রাম, ফ্লোচার্ট অ্যালগরিদম আচ্ছা প্রোগ্রাম, ঠিক আছে? আর হচ্ছে আমার কিছু শিট আছে, আমি শিটটা তোমাদেরকে দিয়ে দেবো, মানে মোটামুটি 15-20টা, 15-20টা হচ্ছে প্রোগ্রামের ফ্লোচার্ট অ্যালগরিদম এবং হচ্ছে কোড, মানে পাশাপাশি লেখা ফ্লোচার্ট অ্যালগরিদম কোড, এখন পাশাপাশি লেখা তিনটে জিনিস, এরকমের 20টার মতো, মানে যতগুলো লাগবে আর কি তোমাদের, তার একটা শিট আছে, আমি শিটটা দিয়ে দেবো না। আর নেক্সট শুক্রবার, ও আচ্ছা ভালো কথা, তোমাদের হচ্ছে আজকে
6 অধ্যায়ের 6th চ্যাপ্টারের কি 1 থেকে 10 ছিল না নাকি? সিকিউ এমসিকিউ ছিল, সিকিউ ছিল না? ও আচ্ছা, নেক্সট ডেতে হচ্ছে সিকিউ 1 থেকে 10, সিকিউর শিটও তো দিয়ে দেওয়া হয়েছে গ্রুপে সব। ওকে, সিকিউ এর 1 থেকে 10 এর মধ্যে কোনো সমস্যা থাকলে আমাকে নেক্সট নেক্সট ক্লাসে জানাবা। আর নেক্সট শুক্রবারে, মানে আজকে হচ্ছে কি বার, রোববার না, নেক্সট শুক্রবারে হচ্ছে আমাদের কোচিং এ বসে পরীক্ষা হবে, অফলাইনে পরীক্ষাগুলো হবে, অফলাইনে 6 অধ্যায়ের উপরে 6 চ্যাপ্টার এক্সাম কোচিং এ বসে। হুম, আচ্ছা, অনলাইনে আর কোনো পরীক্ষা হবে না। অনলাইনে ভাই প্যারা পরীক্ষা নেওয়াটা, বিশেষ করে অফলাইনে হবে। সবাই নেক্সট শুক্রবার এসে জয়েন করবা। আর হচ্ছে যাদের যাদের হচ্ছে শীটের, অনেকেই হচ্ছে বলছিল গত ক্লাসে, স্যার আমার শীটের হচ্ছে পিডিএফ ফাইল পড়তে অনেক কষ্ট হয় এবং পিডিএফ ফাইল ঠিক মতো পড়া হয় না, আপনি যদি প্রিন্ট করে দিতেন তাহলে ভালো হইতো। এখন এক্ষেত্রে হচ্ছে 6টা চ্যাপ্টার তোমাদের, একদম প্রথম চ্যাপ্টার থেকে, এবং প্রত্যেকটা 6টা চ্যাপ্টারের প্রত্যেকটা হচ্ছে 3টে করে শীট, একটা লেকচার শীট, একটা এমসিকিউ শীট, একটা সিকিউ শীট। তাতে পার স্টুডেন্টের পেছনে আমার মিনিমাম 200 টাকা খরচ হবে, মিনিমাম আমি ধরছি সেটা। তো এত টাকা এখন খরচ করতে, টাকা পয়সা আমাদের নাই। আমি একটা কপি ফটোকপি করে আমি তোমাদেরকে জানাবো যে টোটাল 6 চ্যাপ্টারের শীটে টোটাল কত টাকা লাগে ফটোকপিতে। তোমরা হচ্ছে কোচিং এ যখন পরীক্ষা দিতে যাবা, যার যার দরকার হবে সে ওই টাকা দিয়ে ওখান থেকে শীট নিয়ে আসবে। 6 চ্যাপ্টারের সকল শীট যেগুলো আমি ইতিমধ্যে দিছি বা দেই নেই, সব শীটের ফটোকপি একসাথে নিয়ে নেবা একটা ফিক্সড অ্যামাউন্ট ধরে। মানে আমি আগে প্রিন্ট করে ফটোকপি করে দেখবো যে কয় টাকা করে লাগে, যে কয় টাকা লাগবে তোমরা ওই টাকা দিয়ে নিয়ে আসবে। জাস্ট সুবিধাটা হচ্ছে তোমরা বাইরে থেকে এক জায়গায় প্রিন্ট করতে গেলে 10 মিনিট দাঁড়াইতে লাগবে, ফটোকপি ওই ওইটা লাগবে না, ওই থেকে টাকা দিয়ে নিয়ে গেলে শেষ। সেটা কিন্তু খুব বেশি হবে না, ওই 150-200 মধ্যেই হবে, মানে অনেকগুলো শীট তো, 18টা শীট, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারই তো 3টে করে শীট, তো হিউজ। এই জন্য দেখো কত লাগে, আমি এখনো জানি না, এক এক কপি করে দেখবো কত টাকা লাগে। আচ্ছা যাই হোক, 100 স্টুডেন্টকে যদি আমি এই 200 টাকা করে যদি খরচ করি, তাহলে 20,000 টাকা চলে যাবে। 20,000 টাকা আমার হাতে নেই স্যার, এজন্য আমি দুঃখিত। আচ্ছা, এখন দেখো, আমরা এখন আরেকটা ম্যাথ একটু দেখি, আমাদের টাইম প্রায় শেষের দিকে। এই ম্যাথ মানে এই প্রোগ্রামটা হচ্ছে কোন ত্রিভুজের কোন ত্রিভুজের ভূমি ও উচ্চতা দেয়া আছে, কোন ত্রিভুজের ভূমি ও উচ্চতা দেয়া আছে, ওই ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। কোন ত্রিভুজের ভূমি ও উচ্চতা দেওয়া আছে, ওই ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। আচ্ছা, এই জন্য হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম করতে হবে। আচ্ছা, এর ফ্লো চার্টটা তুমি যদি চিন্তা করো, ফ্লো চার্ট ফ্লো চার্ট দিয়েই কিন্তু আমরা কিন্তু প্রোগ্রামটা করার কিন্তু প্রসিডিউর গুলো কিন্তু আমরা বুঝতে পারি। তাহলে ফ্লো চার্টটা একটু দেখা ভালো। প্রথমে হচ্ছে প্রোগ্রামের শুরু, তারপরে ধরো আমার, এই দেখো বেস, আমি বি ধরলাম, বি ও এইচ এর মান গ্রহণ। বি কেন ধরলাম, কারণ হচ্ছে ভূমির ভূমির ইংরেজি হচ্ছে বেস, ভূমির ইংরেজি হচ্ছে বেস, BASE। এজন্য বেসকে আমি বি দ্বারা প্রকাশ করছি। আর উচ্চতার ইংরেজিটা হচ্ছে হাইট, এটা সবাই জানো, এজন্য উচ্চতাকে আমি এইচ দ্বারা প্রকাশ করছি। তাহলে বি ও এইচ এর আমরা মান গ্রহণ করলাম। দেন এখানে ক্যালকুলেশনটা কিভাবে হবে, ক্যালকুলেশন হচ্ছে এরিয়া ইকুয়ালস টু হাফ ইনটু বি ইনটু এইচ, হাফ ইনটু বি ইনটু উচ্চতা। দেন আমার হচ্ছে কি করা লাগবে, এরিয়ার মানটাকে আমাদের প্রিন্ট করা লাগবে, ঠিক আছে। দেন এরিয়া এর মান প্রদর্শন, এই শেষ। এখন এই কাজটা আমাদের করা লাগবে।
তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখানে মান গ্রহণ করা লাগতেছে, মান প্রদর্শন করা লাগতেছে। তার মানে হচ্ছে কি এখানে আমার স্ক্যানএফ ইউজ হবে, প্রিন্টএফ ইউজ হবে। তো স্ক্যানএফ আর প্রিন্টএফ এটা কিসের মধ্যে আছে? stdio.h এর মধ্যে। তাহলে আমাদের কোডিংটা কি রকমের হবে? কোডিংটা হচ্ছে হ্যাশ ইনক্লুড stdio.h, তারপরে হচ্ছে মেইন। আচ্ছা এখানে দেখো, আচ্ছা ত্রিভুজের ভূমি এর উচ্চতা ধরে নিলাম যে পূর্ণ সংখ্যা হতে পারবে, ধরে নিলাম এটা পূর্ণ সংখ্যা আমাদের বলে দিয়েছে। তাহলে আমরা কি নেব? ইন্টিজার বি কমা এইচ কমা এরিয়া। কারণ আমার লাগবে কি, বি লাগবে, এইচ লাগবে, আর এরিয়া লাগবে। বি হচ্ছে ভূমি, বেস। যদি না বলে দেয় সেক্ষেত্রে তুমি ইন্টিজারও ধরতে পারো অথবা ডাবলও ধরতে পারো। তোমরা ডাবল ধরাটা বেস্ট, বুঝা গেছে? কারণ ডাবল তো ছোট সংখ্যা নিতে পারবে, বড় সংখ্যা নিতে পারবে, পূর্ণ সংখ্যা নিতে পারবে, ভগ্নাংশ নিতে পারবে, সবই নিতে পারবে ডাবল। ডাবল তো অনেক বড় সংখ্যা নিতে পারে। মানে অনেক বড় সংখ্যা নিতে পারে মানে কি, ছোট সংখ্যা তো এমনিতে নিতে পারবে, সে বড় বড় নিতে পারবে। আচ্ছা এরকমের। তারপর হচ্ছে প্রিন্টএফ এন্টার দ্য ভ্যালু অফ বেস এন্ড হাইট। তাকে তুমি বলে দিলে যে আপনি মানে ভূমি এবং উচ্চতার মান দেন, এন্টার দ্য ভ্যালু অফ বেস এন্ড হাইট। এরপর সে মান দেবে, তুমি স্ক্যানএফ দিয়ে সেই মানটা নেবা। যেহেতু এখানে এই ইন্টিজার লাগছো, তার মানে হবে পার্সেন্ট ডি কমা এম% বি কমা এম%এইচ। সেই মানগুলো নিল। মানগুলো নিয়ে সে কি করবে, এরিয়ার মধ্যে, এই যে এরিয়া আছে, এরিয়ার মধ্যে সে লাগবে কি হাফ। তো হাফ আমরা কেমনে লিখি? 1/2। এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে আটকাই দিবে, এটা তো মাথায় থাকে। এটা কারণ এর ক্যালকুলেশন এর মধ্যে হাফ ইন্টু বি ইন্টু এইচ। এই দেন আমি প্রিন্টএফ দিয়ে প্রিন্টএফ এরিয়া ইজ % ডি এরিয়া। এই হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের ক্লোজ। আমরা কি বুঝতে পারছি? কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ, ফ্লো চার্ট পারলে অ্যালগরিদম পারবে না এমন কি কোনো স্টুডেন্ট এখানে মানে বিদ্যমান আছে যে ফ্লো চার্ট পারলে যে হচ্ছে অ্যালগরিদম পারবে না? তো ফ্লো চার্ট দেখতে দেখে তুমি অ্যালগরিদম পারি। সো অ্যালগরিদম তো পারি। পরীক্ষায় তো তোমাকে না, পরীক্ষায় তোমাকে যদি শুধু কোডিং দেয়, পরীক্ষায় যদি শুধুমাত্র তোমাকে কোড করতে বলে যে সি ভাষায় একটা প্রোগ্রাম রচনা করো, তাহলে তোমাকে শুধু প্রোগ্রামটা লিখতে বলছে। তখন এই যে তোমার, আচ্ছা আমরা প্রোগ্রাম লিখতে যাইয়ে এইটা কি আমার হেল্প করে না এই কোড লেখার ক্ষেত্রে? তো তোমাকে যদি বলে শুধু প্রোগ্রাম রচনা করো, তখন তুমি এইটাকে রাফে লিখে নেবা, রাফে লিখে দিয়ে ওখান থেকে এখানে আসবা। বুঝছো? ওকে, তাহলে এখন জাস্ট আমাদের একটু হোমওয়ার্কটা আমরা নিয়ে নেই। আচ্ছা এই হচ্ছে আমাদের হোমওয়ার্ক। আর হোমওয়ার্ক কিন্তু আমি দিছি, আর হোমওয়ার্ক কিন্তু আমি দিছি ওই যে সিকিউ এর 1 থেকে 10। হ্যাঁ, আর এই পাশে থাকবে ওই বইটা পড়বা, বই কিন্তু পড়বা। আমি যেই পর্যন্ত পড়তে বলছি ওই পর্যন্ত, ডাটা টাইপ থেকে শুরু করে উদাহরণ 3 পর্যন্ত পড়বা বইটা। আর আজকের হোমওয়ার্ক হইছে এই, এটা তুলে নাও অথবা স্ক্রিনশট দিয়ে নাও। 3টি সংখ্যা ইনপুট নাও, তাদের গড় বের করার ফ্লোচার্ট এবং প্রোগ্রাম লেখো। সংখ্যা 3টে পূর্ণ সংখ্যা পাশে বলে দেয়া আছে। আর বলে দেয়া আছে চতুর্ভুজের দৈর্ঘ্য ও প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল বের করার ফ্লোচার্ট এবং প্রোগ্রাম লেখো। স্ক্রিনশট দিয়ে দাও। ওকে।